ভয় লাগে। আমি তো টিউশন করাই, দিনে করাই, রাতে করাই। দিনে দুপুরে যখন আমার বোন মা ধর্ষণ হয় তখন আমার রাস্তায় বের হতে ভয় লাগে। ধর্ষকের দায়ে যারাই অভিযুক্ত হবে সবাইকে ফাঁসির আওতায় আনতে হবে। যদি নিম্নতম গুণগত বিবেক থাকে তাহলে হয়তো আপনারা দাঁড়াবেন না। আমরা যদি ভয় পেয়ে ঘরে বসে থাকি তাহলে তো ওদের তো এজেন্ডাটা বাস্তবায়িত হয়ে গেল। ওরা তো এটাই চায়, ওরা তো নারী স্বাধীনতা বা নারীর ক্ষমতায়ন চায় না। সো আমরা কিন্তু বসে থাকলে ওদের এজেন্ডাটা বাস্তবায়িত হয়ে যাবে। এই কারণে আমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ চালিয়ে যেতে হবে যতক্ষণ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারি। অতীতেও এরকম ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোর আসলে সেগুলোর প্রতিকার পাইনি আমরা। আগের সরকারের সময় আমরা দেখেছি, তার আগের সরকারের সময় আমরা দেখেছি। প্রতিকার না পাওয়ার যে সংস্কৃতি এবং যে চর্চা, সেটারই ধারাবাহিকতা আমরা দেখছি। জুলাই আগস্টের আন্দোলনের যে চেতনা, সেই চেতনা কিন্তু কোনোভাবেই একটা ধর্মীয় অন্ধ ধর্মান্ধ সামাজিকভাবে গোড়ামি গোষ্ঠীকে পুনর্বাসনের চেতনা নয়। এটা কিন্তু পরিষ্কার হওয়া দরকার। যারা বিভিন্ন জায়গায় গর্ত থেকে বেরোচ্ছেন তাদেরকে কিন্তু এই জায়গাটা বুঝতে হবে যে এটা কোনোভাবেই জুলাই অগাস্টে আমরা যারা রাস্তায় নেমে এসেছিলাম, আমাদের শিক্ষার্থীরা, শিক্ষকরা, সমাজের বিভিন্ন স্তরের মানুষরা যারা নেমে এসেছিল, তারা কিন্তু এই ধরনের অপশক্তিকে পুনর্বাসনের জন্য নামেনি। আমাদের যে প্রচেষ্টা, যেটা আমাদের আকাঙ্ক্ষা থাকবে যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা পরবর্তী যে কোনো সরকারের তুলনায় ভিন্ন কিছু করবেন, সেটি তো আমাদের চাওয়া। সেই জায়গায় তো আমরা খুব বেশি পার্থক্য দেখছি না। যখন নারী নির্যাতনের ব্যাপার হচ্ছে, যখন এরকম ধর্ষণের ঘটনা ঘটছে, সেখানে রাষ্ট্র এবং সরকারের যে নিষ্ক্রিয়তা, সেটা কোনোভাবেই কাম্য নয়। এটা আসলে কেন করে, এটা আমাদের হয়তো প্রশাসনের গাফলতি বা কোনো রাজনৈতিক কারণও হতে পারে। এটা আমি আসলে জানি না কেন তাদেরকে এভাবে বের করে দেওয়া হয় বা কেন তারা জামিন পেয়ে যায়। এটা কিভাবে পায়, এটা সবারই প্রশ্ন। কারণ এটা একটা অনেক খারাপ একটা ক্রাইম। এই ক্রাইমের পরও যদি ধর্ষক এভাবে পার পেয়ে যায় তাহলে তো সমাজ আরও বেশি এটা বাড়তে থাকবে, আর এটা বাড়ছে। আমরা দেখেছি আন্দোলনের সামনে থাকা যে বিশাল একটা নারী গোষ্ঠী ছিল, তাদেরকে আন্দোলনের পরে আস্তে আস্তে মাইনাস করে দেওয়ার একটা বিষয়। এটা মানে দায়িত্বে যারা আছে তাদের মধ্যে থেকে এসেছে। বলা হয়েছে যে তারা সামনে থাকলে তাদেরকে হ্যারাস করা হবে। কেন? আপনাদের দায়িত্ব কিন্তু এই হ্যারাসমেন্টটা প্রিভেন্ট করা। তারা এই হ্যারাসমেন্টের ভয় তাদেরকে লুকিয়ে রাখতে হবে, সামনে আনা যাবে না। এটা আমি প্রতিবাদ করছি। ধর্ষকের দায়ে যারাই অভিযুক্ত হবে সবাইকে ফাঁসির আওতায় আনতে হবে এবং সবাইকে এমন দৃশ্যমান শাস্তির আওতায় আনতে হবে যাতে পরবর্তীতে কেউ এক ধর্ষণের কথা যদি চিন্তাও করে, এই শাস্তি দেখে এবং এই দৃশ্যমান শাস্তি দেখে তারা যেন সতর্ক হয়, নেক্সট টাইম যাতে এরকম ধর্ষণের মতো বর্বরচিত ঘটনা না ঘটে। এটা থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে বাংলাদেশের সমাজের ভেতরে, পরিবারের ভেতরে মেয়েদের যে আশ্রয়টা, মেয়েদের এবং শিশুদের যে আশ্রয়টা, এটা ভেঙে যাচ্ছে। এটা আগেও যে খুব একটা নিরাপদ ছিল তা না, কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই ভাঙনটা সমাজ এবং পরিবারের ভেতরে। দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু এই ঘটনাগুলো শুধু একটা না, অসংখ্য ঘটনা হচ্ছে এবং তার থেকে যেটা মনে হচ্ছে যে জিনিসটা খুব নর্মাল হয়ে গেছে, স্বাভাবিকীকরণ করে ফেলা হচ্ছে। এই স্বাভাবিকীকরণের ফলে মানুষ এখন এটাকে পাত্তা দিচ্ছে না। তো জিনিসটাকে এত সহজে ছেড়ে দিলে তো এই বিপদটা আরো ঘটতে থাকবে। তৃতীয় জিনিস হচ্ছে যে স্বাভাবিকীকরণ ছাড়াও এটা জাস্টিফাই করা হচ্ছে, ছাপাই দেওয়া হচ্ছে। আমরা দেখলাম যে একজন উত্তক্তকারীকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে পাগড়ি পরিয়ে গলায় মালা দিয়ে বীরের মতো সম্বর্ধনা দেওয়া হলো। তো এটা তো হচ্ছে একদম উল্টো পথে হাঁটা। এবং এর সাথে চতুর্থত যেটা হচ্ছে যে ধর্ম এবং প্রতিক্রিয়াশীল কিছু, ধর্মের সব দিকটা, ধর্মের যে প্রতিক্রিয়াশীল দিকগুলো আছে এবং অন্যান্য ধর্ম ছাড়াও অন্যান্য যে মতাদর্শ, সেগুলোর প্রতিক্রিয়াশীল দিকগুলো এখানে ব্যবহার করা হচ্ছে। ধর্ষকদের প্রমাণিত হয় যে একজন ধর্ষণ করেছে, তখন তাকে যদি আমরা শাস্তি দেই তাৎক্ষণিক, মানে প্রমাণিত হওয়ার পরেই, তাহলে অতি বিলম্বিত না করে সাথে সাথে ফাঁসি দিলে এটা একটা নমুনা হিসাবে থাকবে। আগামী প্রজন্ম দেখবে যে না, ধর্ষণের শাস্তি হচ্ছে ফাঁসি। যে এই যে নারীর উপরে যেটা নিপীড়ন, এই নিপীড়ন আমরা গৃহ অভ্যন্তর থেকে শুরু করে পাবলিক পরিসরে, বাসে, পথে, সব জায়গায় দেখতে পাই। এবং এটাও দেখতে পাই যে রাষ্ট্রের এখানে কি ভূমিকা। যেমন এবং এই নিপীড়ন যে হঠাৎ করে হয়েছে, সেটা বলার কোনো অবকাশ আমাদের নাই। এই জন্য যে আপনারা যারা দীর্ঘদিন ধরে এসবের সাথে জড়িত আছেন তারা জানেন যে এই নির্যাতনগুলো চলছে।
নির্যাতন আমরা তখনই সচেতন হই যখন মিডিয়া আমাদের সামনে নিয়ে আসে। অনেক সময়ই অনেকগুলি খবর আমাদের চোখ এড়িয়ে যায়। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা যে সমাজ এই নির্যাতনকে নর্মালাইজ করে, যেটা আদনান স্যার বললেন। তো তার মানে হচ্ছে যে এই যে নির্যাতন করার ইচ্ছা হচ্ছে ক্ষমতার বিস্তার, এবং এই ক্ষমতার বিস্তারটাই কেন অনেক মানুষকে এই বিষয়ে সমর্থন আনা যায়, কেননা এই ক্ষমতার বিস্তার সবাই চান। সুতরাং নারীর উপরে নির্যাতন, অন্যান্য লিঙ্গের উপরে নির্যাতন, দুর্বলের উপরে নির্যাতন, এগুলি রুখে দাঁড়ালে ঠেকানো যায়। আমরা তো অসম্ভব সম্ভব করে দেখিয়েছি, দেখাইনি 5 আগস্ট, তাহলে আবার কেন আমরা এগুলি এই সোসাইটিতে ঘটতে দেখছি? এটা আমাদেরকে বন্ধ করতে হবে একসাথে রুখে দাঁড়িয়ে। কিছুদিন ধরে আমরা দেখতেছি আমরা ফেসবুকে ঢুকতে পারতেছি না। যেভাবে আমাদের মনে করেন ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করা হইতেছে, এবং সে হিংস্র মানুষ নামক পশুগুলাদেরকে কিন্তু কোনো বিচার করা হইতেছে না, এবং প্রশাসন সহ সমন্বয়ক যারা আছে তারা সেটা নিয়ে একটা পোস্টও দিচ্ছে না। তারা বিভিন্ন রাজনৈতিক দলের পোস্ট দিতেছে সরাসরি, কিন্তু কোনো ধর্ষক নিয়ে আমি একটা পোস্টও এখন পর্যন্ত দেখি না কালকে থেকে। বাট আমি আমার নিউজ ফিডে ঢুকতেই পারতেছি না। বিশেষ করে আমাদের আইনজীবীরা যারা আছেন তারা যারা ধর্ষকদের পক্ষে দাঁড়াচ্ছেন, আপনাদের যদি নিম্নতম গুণগত বিবেক থাকে তাহলে হয়তো আপনারা দাঁড়াবেন না। আপনি আপনার টাকার কাছে বিক্রি না হন, আপনি যদি আজকে টাকার কাছে বিক্রি না হন, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করেন জিনিসটা। এবং একটা মানুষ হিসেবে উচিত যে আপনি যে খারাপ আপনি তার পক্ষ নিয়ে কথা বলতেছেন, কাল হাসরের ময়দানে আপনার তার জন্য জবাবদিহিতা করতে হবে। পরবর্তী সময়ে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডারের যে অবনতি হয়েছে তার ফলাফল স্বরূপ আমরা বিগত কয়েক মাসে একাধিক ধর্ষণের ঘটনা দেখেছি। ধর্ষকের সংখ্যা বেড়েছে, ভয় লাগে। আমি তো টিউশন করাই, দিনে করাই, রাতে করাই। দিনে দুপুরে যখন আমার বোন মা ধর্ষণ হয় তখন আমার রাস্তায় বের হতে ভয় লাগে। আমার ক্যাম্পাসে লাইব্রেরির সামনে খুব সেন্ট্রাল একটা পয়েন্টে যখন আমার বান্ধবী হ্যারাসমেন্টের শিকার হয় আমার ক্যাম্পাসে আসতে ভয় লাগে। যখন শাহবাগ থানার পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে হেনস্থার শিকার হতে হয়, এবং সেই হেনস্থাকারীকে বাংলাদেশের কিছু মূর্তিমান বুদ্ধিজীবীগণ আবার ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে যান, তখন ভয় লাগে আরেকদিন আমাকে ধর্ষণ করলে সেটাকেও জাস্টিফাই করে না হয় ওই ধর্ষককেই ফুলের মালা দিয়ে নিয়ে যাওয়া হবে। দিন দিন বেড়ে যাওয়া এই ধর্ষণের ঘটনা এবং ধর্ষকের সংখ্যা আমাদেরকে বিচলিত করছে। ক্যাম্পাস সহ পুরো বাংলাদেশে ধর্ষকের সংখ্যা বেড়ে যাওয়া প্রমাণ করে ঢাবি কর্তৃপক্ষ ব্যর্থ এবং একই সাথে বাংলাদেশ সরকার ব্যর্থ।